Namaskar. Hello everyone. Good day and welcome to today's SWC broadcast. Welcome to Samriddhi Works Consultancy and Side by Side Home Shop Online Shopping Mall. আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করছিলাম আমার লাস্ট মিটিংয়ে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে, ফিনান্স অ্যাক্টিভিটিস, অ্যাকাউন্টস, ট্যাক্সেশন, বিভিন্ন জিনিস নিয়ে। একটু অন্য কথা বলি, সেটা হচ্ছে ধুরন্ধর সিনেমাটা দেখেছিলাম, প্রথম পার্টটা কিছুটা দেখেছিলাম, দ্বিতীয় পার্টটা দেখার সৌভাগ্য এখনও হয়নি, হয়তো হবেও না। তো যাই হোক, যেটুকু শোনা কথা শুনছি আর কি। তো সিনেমাটা দেখার পরে প্রথম পার্টটা যেটুকু দেখেছি, দেখে মনে হলো যে অ্যাকচুয়ালি ধুরন্ধর চরিত্রটা কে করেছিল, মানে ধুরন্ধর চরিত্রটা কে, নায়ক নিজে না আরও যে সমস্ত সহ অভিনেতা যারা চরিত্র অভিনেতা ছিল তাদের মধ্যে কেউ একজন আসলে ধুরন্ধর। গল্পটার প্লটগুলো যেরকম সাজিয়েছে তাতে আমার মনে হয়েছে প্রথম পার্ট দেখে ধুরন্ধর হচ্ছে সেই মন্ত্রী, যে মন্ত্রী হয়ে অভিনয়টা করেছিল ওই সিনেমায়। সে সমস্ত কিছু প্ল্যাটফর্ম রেডি রেখেছিল, তবে গিয়ে নায়ক গিয়ে অ্যাক্টিভিটিস করেছে, এটা আমার মনে হয়। আমি জানি না আপনারা কী বলবেন। তো একটা কথা দেখেছি যে ভারতীয় হিন্দু শাস্ত্রে দুটো মহাকাব্য আছে, একটা রামায়ণ, একটা মহাভারত। বহু সিনেমা, বহু সিরিয়াল বা বহু লেখা আছে যেটা রামায়ণ মহাভারতের মানে কপি না হলেও মানে গল্পের ট্রেন্ড বা মুখোমুখি ওই রকম গল্পগুলো কিছুটা হলেও পোর্শন আসে সেই যেখানে। তো ওই ধুরন্ধর দেখে আমার মনে হয়েছে যে মহাভারত এত চরিত্র, এত রাজনীতি, এত ডিপ্লোমেসি, এত বড় একটা মহাকাব্য, এই মহাভারতেও কিন্তু একজন ওই রকম চরিত্র আছে যে কিনা ধুরন্ধর। চরিত্রগুলো যদি অ্যানালিসিস করেন দেখবেন ওখানেও একজন ধুরন্ধর আছে। এই ধুরন্ধরটি কে? এই ধুরন্ধর মহাভারতে অবশ্যই যিনি লিখেছিলেন মহাকাব্য বেদব্যাস মুনি, তিনি তো আছেনই, কিন্তু তাও আমার মনে হয়েছে কোথাও না কোথাও পাণ্ডুপত্নী কুন্তী ধুরন্ধর আছে। কেন? কারণ কি, আমরা যদিও গল্পে, সারা গল্পে দেখিয়েছে কুন্তী 5 পুত্র, অ্যাকচুয়ালি তো কুন্তীর 6 পুত্র। তো 5 পুত্রের মধ্যে 6 পুত্রের মধ্যে যিনি জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ কর্ণ, অঙ্গরাজ কর্ণ, মানে আমি যেটা বলছি এটা আমার ব্যক্তিগত মত, এটা গল্পের ছলে বলছি, এক একজনের এক এক রকম অ্যানালিসিস হতে পারে। তো অঙ্গরাজ কর্ণ উনি কিন্তু রাজ্য সুখের সব কিছু ভোগ করেছিলেন। রাজসুখ, এই যে অঙ্গরাজ হওয়ার পরে মানে জবে থেকে প্রায় জীবনের শুরুই প্রায় মানে শিক্ষা যখন শেষ হয়ে গেল, অস্ত্র শিক্ষা বা, তো তারপরেই যখন এই পাণ্ডুপুত্রের মুখোমুখি হলো সেই যেগুলো দেখিয়েছে, তো সেখানে তিনি অঙ্গরাজ কর্ণ হলেন। তো তিনি কিন্তু ফ্রম ভেরি বিগিনিং রাজসুখ কিন্তু ভোগ করেছিলেন, এবং বাকি 5 ভাই যারা ছিল তারা হয়তো বিভিন্ন মোমেন্টাম তাদের জীবনে এসছে, যেটা গল্পের এতে বা চরিত্রে যাই হোক, তারা রাজসুখ কখনো পেয়েছে, কখনো বনবাসে গেছে। কিন্তু অঙ্গরাজ কর্ণ তিনি কিন্তু ফ্রম টপ টু বটম রাজসুখ ভোগ করেছে। এবার জন্মিলে মরিতে হবে, সে তো কমন একটা সত্য কথা। তো এবার যার যেমন কর্মমুখী, যেমন দেখিয়েছে ভগবদ্গীতা, সেরকম যার যার জীবন শেষ হয়েছে, চরিত্রে শেষ হয়েছে। তো মাতা কুন্তী মানছি একটা কষ্ট পেয়েছে গল্পের তাড়না, কিন্তু তার এক পুত্র কিন্তু যখনই তার সাথে
কর্ণের দেখা হয়েছে গল্পে, মহাভারতের আখ্যানে, তখন কিন্তু উনি কিছুটা হলে স্যাটিসফাইড হয়েছিলেন যে অঙ্গরাজ কর্ণ ঠিক জায়গায় রয়েছে। হয়তো উনি তোকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অঙ্গরাজ কর্ণ মানে রাজসুখ ভোগ করেছে। আপনারা বলুন তো, এরকম সত্যি এরকম কেউ ধুরন্ধর আছে কি? আপনারা বলবেন। কাম টু দ্য ডিসকাশন। ফিনান্স মার্কেটে যেটা দেখা যাচ্ছে, কালকে জিডিপি গ্রোথ রেটটা এসছিল 7% অ্যাবাভ, অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি খুব স্ট্রং সেটা বলছে, সেটা ইন্ডিকেট করছে। যদিও ক্রুড অয়েলের দাম বেড়ে থাকার জন্য ইনফ্লেশনটা বেড়েও রয়েছে, কিন্তু জিডিপি গ্রোথ রেটটা কিন্তু 7% অ্যাবাভ দেখিয়ে দিয়েছে। আর জিও পলিটিক্যাল ইস্যু, ভূ রাজনৈতিক যে সমস্যা, তার জন্য আন্তর্জাতিক বাজারে যা যা অপোজিট রিয়াকশান সেগুলো তো আছেই, সেগুলো চলছে। তেলের দাম বেড়েছে, সোনার দাম কিছুটা হলেও কমে এসেছিল পরে, তারপরে ইম্পোর্ট এক্সপোর্টও এপ্রিল মে মাসের যে রিপোর্ট এসছে ওটাও খুব চমকপ্রদ এসছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে এই যে সপ্তাহটা গেল 1 জুন থেকে 5 জুন, শেয়ার মার্কেটে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটোতেই মন্দিভাব ছিল। কারণ কিছু আইটি কোম্পানির ইন্ডাস্ট্রির শেয়ার একটু ডাউন ছিল, কিছু ফিউচার অপশানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়েছি। ইন্টারন্যাশনাল মার্কেট, স্পেসিফিক্যালি ইউএসএতে জব রিপোর্টে সেরকম কিছু দেখাতে পারেনি। সঙ্গে তো ওয়ার ডিসিশন, মানে যুদ্ধকালীন ব্যাপারটা ছিলই, তার সাথে ক্রুড অয়েলের জন্য ভারতীয় মুদ্রার উপর ডলারের চাপটাও ছিল। আর গোল্ড সিলভারের রেটে একটা আশঙ্কা ছিল ফেড রেটের যদি বেড়ে যায়, যদিও রেপো রেট রিজার্ভ ব্যাঙ্ক সেম রেখেছে। ইম্পোর্ট এক্সপোর্টটা মোটামুটি ভালো ফিগার দিয়েছে এপ্রিল মে মাসে। আর একটা যেটা দেখা গেছে যে ইন্টারন্যাশনাল মার্কেটে সামুদ্রিক খাদ্য বা সামুদ্রিক চিংড়ি মাছের ওখানে কিছু একটা অ্যান্টি রিয়াকশন পাওয়া গেছে অ্যান্টিবায়োটিকের, সেটা নিয়ে আবার একটা খবর এসছে, একটা স্কুটিনি এসছে। যাই হোক, তো 7% জিডিপি দেখিয়ে দেওয়াতে একটা যেভাবে বোঝাচ্ছে ভারতীয় অর্থনীতি শক্তিশালী জায়গায় গেছে। এখন কতটা কি গেছে সেটা যারা সমালোচনা করবেন, যারা করবেন, যারা আরও বিশ্লেষণ করবেন, যারা এটা নিয়ে পড়াশোনা করছেন, তারা ভালো বোঝাতে পারবেন। লাস্টে শেয়ার মার্কেটের ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যেরকম বিক্রি করেছে, কালকে ক্লোজিংও তাই বিক্রি করেছে। সেখানে মোটামুটি 8,776 crore তাদের সেল ছিল, আর ডোমেস্টিকরা 9,133 টাকার মতো বাই করেছে। দিনের শেষে সেন্সেক্স 74,000 মাইনাস 116 পয়েন্ট গেছে, নিফটি 50 23,000-এ মোটামুটি 49 মাইনাস। শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি ক্লোজিংটা স্ট্রং দিয়েছে 188। মিড ক্যাপ 100 ক্যাটাগরি বা মিড ক্যাপ 50 দুটোই 211 পয়েন্ট মাইনাস বা 65 পয়েন্ট মাইনাস গেছে। মোটামুটি ফিনান্স মার্কেট এরকমই একটা ফ্লোটিংয়ে গেছে। লাস্ট সেশনে আমি বলছিলাম, অ্যাকাউন্টস থেকে কিছু কথা বলতে বলেছিলাম যে মার্কেটিং নিয়ে কিছু বলবো। সেলস মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিজনেসটা আপনারা করবেন। আমার যদিও ভিডিওটা আমি এর লাস্ট ভিডিওতে বলেছি যে বিজনেস গড়ে ওঠা দরকার ভারতকে শক্তিশালী করতে গেলে, তবুও আমার এই কথাবার্তাগুলো সাধারণত প্রাইমারি লেভেলে যারা বিজনেস এন্টারপ্রেনার্স তাদের জন্য, যারা এক্সপিরিয়েন্স তারা তো আমার চেয়ে বেশি জানেই, সেটা নো ডাউট। তো যাদের নিউ এন্টারপ্রেনার্স তাদের বলি যে যে কমোডিটি বা যে প্রোডাক্ট বা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা নিয়ে ব্যবসা করতে যাবেন, সেই প্রোডাক্টের নলেজ খুব ভালো থাকা দরকার, সেই প্রোডাক্টের ভ্যারাইটি সম্পর্কে নলেজ থাকা দরকার, সেই প্রোডাক্টের দাম কত যাচ্ছে, কম্পিটিটররা কী দাম রেখেছে, ডিসপুট হলে কীভাবে ম্যানেজ হবে, তার চেয়েও বড় কথা স্টক মুভমেন্টের ক্ষেত্রে নিজস্ব নোটিং
অর্থাৎ কোনটা বেরোলো, কোনটা এলো গেল, ফার্স্ট ইন ফার্স্ট আউট কি লাস্ট ইন ফার্স্ট আউট, যে মেথডই ফলো করুক, তার রেট কখন যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা যখনই বেরোচ্ছে তার নেক্সট পরবর্তী অর্ডারটা যে প্লেস করতে হবে ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর তার একটা টাইমিংও থাকতে পারে, কারণ যদি রাইট টাইমে অর্ডার প্লেস না হয় তাহলে স্টক ফিল আপ হবে না, ফলে কাস্টমাররা ঘুরে যেতে পারে। তো যে প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা হবে ওই প্রোডাক্টের নলেজ ভীষণ থাকা দরকার, এবং সাইড বাই সাইড যেগুলো বললাম এগুলো ভীষণ থাকা দরকার। হোম শপ অনলাইন শপিং মলে আমি বিভিন্ন ভেন্ডারদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট লিস্টিং করিয়েছি, রেজিস্ট্রি করিয়েছি। আমাকেও বিভিন্ন প্রোডাক্টের সম্পর্কে নলেজ নিতে হচ্ছে, কারণ আমরা তাদের সেলটা বুস্ট করার জন্য চেষ্টা করছি। লিঙ্ক আমার পেজে দেওয়া আছে, আপনারা ইউজ করুন। কমিউনিকেশন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজে করবেন। ট্রাই করছি কিছু ভালো করার। এনিওয়ে, স্টে উইথ আস, হ্যাভ এ নাইস ডে, উইশ ইউ আ ওয়েল, গুড নাইট।